শুভ সন্ধ্যা সবাইকে। সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনায়। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু বা আমরা যেটা নতুনভাবে শুরু করেছি সেটি হচ্ছে বিতর্ক শব্দটাকে যুক্ত করে আমরা আজকে সেলিম আল দীন বিতর্ক নামে আলোচনা শুরু করতে যাচ্ছি। তো আলোচনার শুরুতেই আমি আসলে কিছু বিষয় বলতে চাই সেলিম আল দীন সম্পর্কে। আহ, এটা আসলে এক ধরনের সেলিম আল দীনের বায়ো বলা যেতে পারে। তো আমি একটু সংক্ষেপে বলছি। সেলিম আল দীন মূলত বাংলা ভাষার আধুনিক কাল পর্বের একজন অন্যতম নাট্যকার এবং লেখক। তিনি 1949 সালের 18ই আগস্ট ফেনী জেলার সোনাগাজী উপজেলার সেনেরখিল গ্রামে জন্মগ্রহণ করেন। গ্রামের বাড়িতেই তার প্রাথমিক শিক্ষার হাতেখড়ি। এরপর 1964 সালে এইচএসসি, 1966 সালে ফেনী কলেজ থেকে দ্বিতীয় বিভাগে এইচএসসি পাশ করেন এবং 1967 সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগে ভর্তি হন। দ্বিতীয় বর্ষে পড়ার সময় রাজনৈতিক কারণে তার আর ঢাকা ইউনিভার্সিটিতে কন্টিনিউ করা সম্ভব হয়নি। তখন তিনি টাঙ্গাইলের করটিয়া সাদাত কলেজে গিয়ে তার বাকি পড়াশোনা সম্পন্ন করেন এবং 1974 সালে তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগে প্রভাষক হিসেবে যোগ দেন। 1995 সালে তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে মধ্যযুগের বাংলা নাট্য শীর্ষক অভিসন্দর্ভের জন্য পিএইচডি ডিগ্রি অর্জন করেন। বাংলা ভাষা এবং সাহিত্যে বিশেষ করে নাটকের ক্ষেত্রে তার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে, সেটা আমরা সকলেই জানি। শিক্ষকতার পাশাপাশি এদেশের নাট্যশিল্পকে বিশ্ব নাট্যধারার সঙ্গে সমপংক্তিতে সমাসীন করার লক্ষ্যে তিনি 1981-82 সালে নাট্যকার এবং নাট্য নির্দেশক নাসিরুদ্দিন ইউসুফ সহ সঙ্গে নিয়ে তিনি সারা দেশে গড়ে তোলেন বাংলাদেশ গ্রাম থিয়েটার, যেখানে বাংলাদেশের বিচিত্র শ্রমজীবী, পেশাজীবী বাঙালি এবং বাংলাদেশে বসবাসরত অন্যান্য আদিবাসী জনগোষ্ঠী সমূহের তাদের যে সমাজ জীবন, তাদের আবহমান কালের সংস্কৃতি, এই সবকে তিনি মূল উপজীব্য করে মহাকাব্যিক ব্যঞ্জনা দিতে চেষ্টা করেছেন তার নাটকের মধ্যে। অরুণ সেন সেলিম আল দীনের এই নাট্যাভিযানকে 4টি পর্বে বিভাজন করেছেন। সেটি হচ্ছে প্রথমত প্রস্তুতি এবং নিরীক্ষা পর্ব। এর প্রথম পর্বে কীর্তন খোলা কেরামত মঙ্গল হাত হদায় রচিত হচ্ছে। দ্বিতীয় পর্ব যেখানে তিনি চাকা, জৈবতী কন্যার বোন হরগজ, এবং তৃতীয় পর্ব যেখানে তিনি বনপাংশুল প্রাচ্যের মতো লেখাগুলো লিখছেন এবং তার লেখার মধ্য দিয়ে মূলত এই অঞ্চলের সকল জাতিগোষ্ঠীর জীবনের এক বৃহত্তর ক্যানভাস তিনি অঙ্কন করার চেষ্টা করেছেন। আকাশমণ্ডলে বিরাজমান নক্ষত্ররাজি থেকে জলের গহীনে বসবাসরত প্রাণীর সঙ্গে মধ্যবর্তী মানব মণ্ডল ও প্রাণের নিবিড় সম্পর্ক নিরূপণের মধ্য দিয়ে আমৃত্যু অনুসন্ধিৎসু অভিপ্রায়ে নিবিষ্ট এক নাট্যকার ছিলেন সেলিম আল দীন। বাংলাদেশ, বাঙালি ও অপর জাতিগোষ্ঠীর নিজস্ব সংস্কৃতির মহার্ঘতা তার রচনায় নতুন মাত্রা লাভের পাশাপাশি এদেশীয় শিল্প সাহিত্য চর্চায় তিনি এক নতুন পথ বাতলে দিয়েছেন। সেলিম আল দীন রচিত নাট্য বা নাটক এবং সাহিত্য সমূহ পর্যবেক্ষণ করলে সেখানে এতদ অঞ্চলের মানুষের জীবন আচরণ, তাদের ঐতিহাসিক সংগ্রাম, জীবন ব্যবস্থা, অর্থনৈতিক উপায় উপকরণ, সংস্কার, লোকবিশ্বাস, ইত্যাদি, উৎসব অনুষ্ঠান, খাদ্যাভ্যাস, সামাজিক রীতিনীতি, নৈতিকতা, মাটিগন্ধা ক্রীড়াদি ইত্যাদি বিষয়কেন্দ্রিক পরিবেশনযোগ্য উপাদান প্রত্যক্ষ করা যায়, যা এই অঞ্চলের সকল মানুষের জীবন ঘনিষ্ঠ জীবনাভিজ্ঞতার এক মহাপুরাণ। তার রচিত কীর্তন খোলা কেরামত মঙ্গল হাত হদাইতে যেমন পাওয়া যায় মহাকাব্যিক বিস্তার, তেমনি বনপাংশুল বা প্রাচ্যে পাওয়া যায় পুরাণের প্রতীক। বাঙালির নিজস্ব শিল্প আঙ্গিক অনুসন্ধানে ব্যাপৃত নাট্যকার সেলিম আল দীন সদা সচেষ্ট ছিলেন এই অঞ্চলের মানুষের সঠিক ইতিহাস বিনির্মাণে সংস্কৃতির পথরেখা অবলম্বন করতে। সংস্কৃতির পথরেখা অবলম্বন করে তিনি হেঁটে গেছেন কাব্য, ছন্দ, সঙ্গীত, নৃত্যকলা, চিত্রকলা, কথকতা, পুরাণ কথা, কিচ্ছা কথার সংমিশ্রণে সৃষ্ট পরিবেশনামূলক শিল্পকলার ধমনী বেয়ে। পাশ্চাত্যের গবেষণাগার নাট্যের আদলে তিনিও বাংলাদেশে গবেষণাগার নাট্যের নিরীক্ষামূলক প্রয়োগ শুরু করেন। তার গবেষণাগার নাট্যচিন্তার প্রথম বীজ উক্ত হয় 1986 সালে ঢাকা থিয়েটার আয়োজিত জাতীয় নাট্য মেলায়, যেখানে এদেশের বিভিন্ন ভাষাভাষী জনগোষ্ঠী সমূহের সঙ্গে সংযোগ সমন্বয়ের মাধ্যমে তাদের সঙ্গে যোগাযোগ স্থাপিত হয়। তারই নবোৎসাহী সংকল্পের পথ বেয়ে তিনি সৃষ্টি করেছেন একটি মারমারুপ কথানাট্যটি।
যা মূলত মারমা জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী পালা মনোরু মাঙাৎসুমুই এর নবতর মঞ্চ সংস্করণ। বাংলাদেশের অন্যান্য জাতিগোষ্ঠীর প্রতি রাষ্ট্রীয়, প্রশাসনিক ও সাংস্কৃতিক শোষণ নিপীড়নের বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করে তা সহানুভূতির সঙ্গে উপলব্ধিপূর্বক পরবর্তীকালের বিভিন্ন নাটকে এই আদিবাসী জনজীবন ও তাদের সংস্কৃতি বিভিন্ন মাত্রায় তুলে ধরার প্রয়াস পেয়েছেন। সমকালীন শেকড়হীন লুণ্ঠন ভিত্তিক এবং আপাদমস্তক রক্তাক্ত বাংলাদেশের রাজনৈতিক আবহ এক দুর্মার নৃগোষ্ঠীয় আবেগ আর প্রাচীন ও মধ্যযুগের সৃষ্টিমুখর স্বাতন্ত্র্য উদ্ভাসিত বাঙালির পুনরুত্থানের স্বপ্ন জাগ্রত হয়। অর্থাৎ রাজনৈতিক সচেতনতা এবং আদিবাসী সমূহের বৈচিত্র্যময় সংস্কৃতির প্রতি শিল্পিত আগ্রহ এবং মানবিক সহাবস্থানের অভিপ্রায়ে তাঁর অনেক নাটকেই আদিবাসী জনজীবন, তাদের সংস্কৃতি উঠে এসেছে। কোনো কোনো নাটকে মূল বিষয়বস্তু আবর্তিত হয়েছে আদিবাসীদের জীবন ও কৃত্যকে কেন্দ্র করে। সেলিম আল দীন রচিত একটি মারমা রূপকথা ছাড়াও তার কেরামত মঙ্গল নাটকে হাজং ও গারো জনগোষ্ঠীর কথা, টাকা নাটকে রাজশাহী দিনাজপুর অঞ্চলে সাঁওতাল জনগোষ্ঠীর কথা, তারপর কেরামত মোগল নাটকে হাজং এবং গারো জনগোষ্ঠীর কথা, জয়বতী কন্যার নাটকে আমরা দেখতে পাই রাখাইন জনগোষ্ঠীর প্রসঙ্গ, বনপাংশুল নাটকে আমরা মান্দাই জনগোষ্ঠীর প্রসঙ্গ দেখতে পাই, যেখানে তাদের জীবন সংগ্রাম সংস্কৃতি উঠে এসেছে। তার ধাবমান নাটকের ভিতর আমরা দেখবো আদিবাসী গারো জনগোষ্ঠীর প্রসঙ্গ। উষা উৎসব নাটকেও দেখা যায় গারো জনগোষ্ঠীর সৃষ্টিতত্ত্বের বিষয়। এরকম ভাবেই তার সমস্ত নাটকে বাঙালি শুধু নয় বরং অন্যান্য জাতিগোষ্ঠীর যে সর্বপ্রাণবাদী ধ্যান ধারণা, বোধ, বিশ্বাস, লোকজ কৃত্য, জীবন আচরণ তা উঠে এসেছে শিল্পের পথ বেয়ে নতুন এক আঙ্গিক নির্মাণের অভিপ্রায়ে। তো সেলিম আল দীন তার নাটকে সর্বপ্রাণবাদী ধর্মবিশ্বাস, গোষ্ঠীবদ্ধ সংস্কৃতি তুলে এনেছেন মূলত শিল্পের প্রতি শিল্পীর যে দায়বদ্ধতা সেটি মোচনের অভিপ্রায় বলে ধারণা করা যায়। কেননা তিনি চেয়েছেন এদেশে বসবাসকারী মানুষের মধ্যে একটা জাতিগত সহমর্মিতা ও সহযোগিতামূলক যে দৃষ্টিভঙ্গি, সেই সহাবস্থানমূলক দৃষ্টিভঙ্গি তৈরি হোক। এটি ছিল সেলিম আল দীনের নাট্যচর্চার ক্ষেত্রে আমার মনে হয়েছে একটি মানবিক দৃষ্টিভঙ্গি। আর এই যে দৃষ্টিভঙ্গি সেলিম আল দীনের, এই প্রসঙ্গে আসলে আসে আমাদের বিউপনিবেশবাদ প্রসঙ্গ। সেলিম আল দীন কি তবে বিউপনিবেশবাদী নাট্যকার কিনা? এখন বিউপনিবেশবাদের আবার বিভিন্ন বানান আছে, দুই ধরনের আপনারা জানেন। একটি হচ্ছে ইংরেজি ডিকলোনাইজেশনের তর্জমা হিসেবে উপনিবেশায়ন, এবং আরেকটি আছে ছাড়া বিউপনিবেশায়ন, যেটাকে এখানে লিখেছি বিহীন বিউপনিবেশায়ন। এই দুটো বানানের মধ্যে কিছু পার্থক্য আছে এবং অনেকের কাছে এই দুটো বানান আসলে অপরিষ্কার, বা কারণ তারা এই সম্পর্কে সুস্পষ্ট নয়। তো আজকে আসলে আলোচনার শুরুতে আমি একটু এই বিষয়টা সকলের উদ্দেশ্যে বলতে চাই যে কেন আমরা বিউপনিবেশায়ন ব্যবহারের ক্ষেত্রে হাইফেন বিহীন বিউপনিবেশায়ন শব্দটা ব্যবহার করছি। হাইফেন থাকা এবং না থাকার বিষয়ে বলতে গিয়ে যেটা আমি বলতে চাই সেটা হচ্ছে যে বাংলাদেশের বিউপনিবেশন তত্ত্বের ক্ষেত্রে এই দুটো বিষয় বোঝা খুবই জরুরি। কেননা যে সকল ডিকলোনাইজেশন ঔপনিবেশিক কাঠামোর যে স্থিতিকরণ করে কিংবা ধরেন সার্বিকীকরণ ঘটায় ও নির্ধারিত সেই কাঠামোর সঙ্গে পদ্ধতিগতভাবে বিরোধী সম্পর্ক যুক্ত থাকে, তাদের অনুদিত বা অনুবাদকৃত রূপই হলো উপনিবেশায়ন। হাইফেন এইখানে বিরোধাত্মক একটা দ্যোতক তৈরি করে, অর্থাৎ হাইফেনওয়ালা বিউপনিবেশায়ন ইংরেজি ডিকলোনাইজেশন শব্দের তর্জমা মাত্র। আর অন্যদিকে হাইফেন মুক্ত যে বিউপনিবেশায়ন যেটা আমরা ব্যবহার করছি, সেটা বাংলাদেশ ভূখণ্ডের যে সমস্যা, সেই সমস্যার সাপেক্ষে বা সাপেক্ষ করে তার তৎপরতা পৃথিবীর অপর উপনিবেশিত ভূখণ্ড সমূহের যে ডিকলোনাইজেশন, তার সঙ্গে যার সুনির্দিষ্ট একটি পার্থক্য রয়েছে। সেই কারণে বিভিন্ন ধরনের ডিকলোনাইজেশনের সঙ্গে এই যে বিউপনিবেশনকে গুলিয়ে ফেলা ও তাদের মধ্যকার যে ভিন্নতা ধরতে না পারা, চিন্তা চর্চার দিক থেকে এটা একটা ঝুঁকির অবস্থান তৈরি করে। বিউপনিবেশায়নের যে স্বতন্ত্র জ্ঞান তত্ত্ব ও রাজনৈতিক লক্ষ্যপথ রয়েছে, দার্শনিক অভিপ্রায় থেকেও সেটা অনেক বেশি সুনির্দিষ্টভাবে পৃথক।
বিউপনিবেশন কোনো প্রকারেই জাতীয়তাবাদ বা জাতীয়তাবাদী যে রাজনীতি, সেই সংকীর্ণ অর্থে সেই জাতীয়তাবাদী রাজনীতিকে সে সমর্থন করে না, বরঞ্চ সেটাকে ত্রুটিপূর্ণ একটা মতাদর্শ হিসেবে চিহ্নিত করে। তেমনি একই ধরনের ধরেন লিঙ্গ বৈষম্য কিংবা লিঙ্গীয় রাজনীতি যেটা, তার প্রতিও এই বিউপনিবেশন হাইফেন বিহীন বিউপনিবেশন মোটেও আস্থাশীল না। এমনকি বিউপনিবেশনের সঙ্গে তার যে সম্পর্ক, তাও কোনো পূর্ব নির্ধারিত স্থির সূত্র দ্বারা পরিচালিত নয়, কেননা তাত্ত্বিকভাবে এটা ত্রুটিযুক্ত। তবে বাংলাদেশের বিউপনিবেশন তত্ত্ব, যেখানে আমরা হাইফেন বিহীন বিউপনিবেশন ব্যবহার করছি, এটা দুনিয়ার অপরাপর যে ডিকলোনাইজেশন তার প্রতি শ্রদ্ধাশীল, যদিও একই সঙ্গে তাদের যে তাত্ত্বিক সীমাবদ্ধতা সেটা সম্পর্কেও সে সতর্ক। আমাদের অনেকেই আমরা মনে করি যে বিউপনিবেশন বলতে আমরা শুধু মানে পেছনে ফেরা বা পশ্চাতে ফেরা এইটাকে বুঝি, কিন্তু আসলে আমাদের বিউপনিবেশন মূলত শুধু পশ্চাতে ফেরা নয়, আমাদের বিউপনিবেশন মূলত মানে সম্মুখ ভাগে অগ্রসর হওয়া। অর্থাৎ এই প্রসঙ্গে আবার আমি একটু সেলিম আল-দীনের কথা বলতে চাই। সেলিম আল-দীন স্যারের আপনারা জানেন অনেক তত্ত্বের সঙ্গে সেলিম আল-দীনের নামটি বিশেষভাবে জড়িত। তার মধ্যে যদি বলি যে দ্বৈতবাদী শিল্প তত্ত্ব, এরপরে হচ্ছে শিল্পের ফিউশন তত্ত্ব, এথনিক থিয়েটার, নিউ এথনিক থিয়েটার, আরেকটা হচ্ছে মহাকাব্যিক, যেটাকে বলছে হচ্ছে মানে পোয়েটিক রিয়েলিজম বা এই ধরনের কিছু বিষয় আছে। এবং সর্বশেষ ফোর রিয়েলিজমের একটা প্রসঙ্গ সেলিম আল-দীন বলে গিয়েছেন, যেটা এখনো সুস্পষ্টভাবে তত্ত্ব আকারে দাঁড়ায়নি, তবে চেষ্টা চলছে, বা যেটার বাংলা করা হচ্ছে আমাদের বিভাগ থেকে, যে সম্মুখ বাস্তববাদ। তো এই যে সম্মুখ বাস্তববাদ, অর্থাৎ বাস্তবতাকে সম্মুখে দেখে রেখে এবং তার উদ্দেশ্যে আমরা মূলত ধাবিত হব, এবং সেটা আমার দেশের প্রেক্ষাপট বিবেচনা করে, প্রেক্ষিত বিবেচনা করে। তো এই পর্যন্ত আমি আসলে আমার কথা বলে আপাতত শেষ করছি। আমাদের বিজ্ঞজনেরা আছেন, তারা প্রত্যেকে আলোচনা করবেন। তো আমি শুরুতেই আজকে সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আমার কথা এতক্ষণ শোনার জন্য সবাইকে ধন্যবাদ। আমি মাসরুর শাহিদ হোসেন স্যারকে অনুরোধ করব, স্যার আপনার বক্তব্য উপস্থাপন করুন, আমরা তারপরে অন্যদের আলোচনা শুনবো। ধন্যবাদ সবাইকে।